যখনই বেদ পাঠ হয় বা উপনিষদ পাঠ হয়, তার আগে কয়েকটি শান্তি মন্ত্র আছে, ৫ টি ৬ টি আছে। সেগুলো পাঠ করা হয়। আপনারা যদি ইন্টারনেটে টাইপ করেন শান্তি মন্ত্র পেয়ে যাবেন ওখানে। উচ্চারণ কি আছে, তার কি অর্থ সবই পেয়ে যাবেন। আমাদেরও যদি সুযোগ হয় আমরা করব। ঠাকুরের নাম করে আমরা শুরু করছি। বেদ শুরু করার আগে যখনই বেদ নিয়ে আলোচনা হয়, স্বামী বিবেকানন্দ, ওনার একটি কথা খুব মনে পড়ে আমার। ৩১ বছর বয়সে ৩০ বছর বয়সে স্বামীজি আমেরিকা গেলেন। বেশ কিছুদিন ওদিকে থাকার পর উনি ওখানে 93 তে পৌঁছেছিলেন, 97 এ ফেরত আসেন। তখন স্বামীজি অনেক বক্তৃতা দিয়েছিলেন। বিভিন্ন নাম। একটা নাম হচ্ছে ভারতের বিবেকানন্দ, একটা হলো ইংলিশে বলে লেকচারস ফ্রম কলম্বো টু আলমোড়া। বেদকে নিয়ে স্বামীজি অনেক কিছু বলেছিলেন। তার মধ্যে বেদকে নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এই বঙ্গভূমিকে নিয়ে, বেঙ্গলকে নিয়ে। খুব দুঃখ করে স্বামীজি বলেছিলেন যে বেদের পঠন-পাঠন বেঙ্গল থেকে নষ্টপ্রায় হয়ে গেছে। The study of the Vedas has almost disappeared from Bengal. প্রায় উঠে গেছে। আমার কত ইচ্ছে, স্বামীজি বলছেন, আমার কত ইচ্ছে, how I wish that day will come when in every home the Veda will be worshipped together with Shalagram, the household deity. আপনারা যারা শুনছেন আপনাদের সবারই বাড়িতে এক গৃহদেবতা কি কুলদেবতা আছেন। তার মধ্যে শালগ্রাম খুব প্রচলিত। স্বামীজির খুব ইচ্ছে যে বাড়িতে একই আসনে বেদের পুজো হবে, শালগ্রামের পুজো হবে, কি গৃহদেবতা যিনি কুলদেবতা যিনি তার পুজো হবে। When the young, the old and the women will inaugurate the worship of the Veda. কবে সেদিন হবে যখন বাচ্চারা, মহিলারা, খুব ইম্পর্টেন্ট শব্দ মহিলারা, আর বয়স্ক যারা সবাই এই বেদ অধ্যয়ন করবেন। আমরা এই একটা ছোট্ট স্বামীজির কোটেশন থেকে বুঝতে পারি বেদের ইতিহাস কি আর বেদের বর্তমান কি। বেদের ইতিহাস, বেদ হলেন ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড। মেরুদণ্ড খুব সাধারণ শব্দ বললাম। গঙ্গোত্রী, যেখান থেকে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার সমস্ত সবকিছু বয়ে চলে আসছে। গঙ্গা যেমন গঙ্গোত্রী থেকে, গোমুখ থেকে বেরিয়ে, দেখুন কিভাবে গ্যাঙ্গেটিক প্লেন, এটা হলো ভারতের প্রাণ। আগেকার দিনে এটাকে ভারতবর্ষ বলতেন। বেদ হলেন সেটাই। ভারতের যে ধর্মভূমি, ভারতের যে কর্মভূমি, ভারতের যে জ্ঞানভূমি, এটাকে সিঞ্চন করে যাচ্ছেন বেদ। আজ থেকে না, হাজার হাজার বছর থেকে। যা কিছু হিন্দু ধর্মে আজকে আমরা পাই, অনেক কিছু জিনিস সরাসরি বেদ থেকে এসছে। বাকি জিনিসগুলো বেদ থেকে ঘুরে এসেছেন। বিবাহ যেটা হয় হিন্দুদের, বেদ মন্ত্র দিয়েই হয়। দাহ সংস্কার বেদ মন্ত্র দিয়েই হয়। পৈতে বেদ মন্ত্র দিয়েই হয়। এই যে যতগুলো সংস্কার করা হয়, এই যে অন্নপ্রাশন আদি, সব বেদ থেকেই আসছে। এগুলো সমস্ত এগুলো বেদ থেকে আসে। আমরা বেদ পড়ি না আজকাল, দুর্ভাগ্য। বেদের ব্যাপারে জানি না, দুর্ভাগ্য। কিন্তু বেদকে আধার করে যে গ্রন্থগুলো পরে পরে রচনা হয়েছেন, যেমন ধরুন কৃত্তিবাসী রামায়ণ, কি খুব নাম করা শ্রীমদ্ ভাগবত, কি হিন্দি বেল্টে রামচরিতমানস, এগুলো সব হচ্ছে বেদ। বেদেরই কথা এনারা অন্যভাবে বলছেন। কেন এরকম বলেছেন, যদি আপনি আমাদের রামায়ণ বা মহাভারত টক্সগুলো শোনেন, সেখানে এটা বর্ণনা করা আছে।
কারণ যেমন আমরা দেখব যে বেদ সবার জন্য ছিল না। কারণ ছিল তার। আমরা বুঝতে পারবো কেন এরকম ছিল। তখন ব্যাসদেব আর তারপরে অনেকেই যারা মনীষী ছিলেন, তারা এমন ধর্মগ্রন্থ রচনা করলেন যাতে বেদের বক্তব্যটা রেখে দেওয়া হলো আর জনসাধারণের মধ্যে ওটা ছড়িয়ে দেওয়া হলো। আমার নিজের খুব প্রিয় শব্দ ফাউন্টেন হেড। বেদ হলেন হিন্দু, যা কিছু হিন্দু আছে এর যেন গোমুখ গঙ্গোত্রী। এখন বেদ জিনিসটা কি এটা যদি বুঝতে চান, আমরা তো এটাই করব, বিরাট লম্বা এটা বর্ণনা করব। খুব সংক্ষেপে স্বামীজির জীবন থেকেই, এই যে বিদেশে গেছিলেন স্বামীজি, তার আগে 1886 তে যখন ঠাকুরের মহাসমাধি হয়ে যায় শ্রী রামকৃষ্ণের, স্বামীজি তখন বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। দুবার উনি প্রায় পুরো ভারতটাই ঘুরেছেন বিভিন্নভাবে। পরে উনি বর্ণনা করেছিলেন, সব বর্ণনা তো তিনি করেননি, কিছু যেগুলো করেছেন সেগুলো আজকে আমরা স্বামীজির জীবনীতে পাই। কিছু তার যে স্মৃতিচারণ যারা করেছেন তারা করেছেন। এইটা এসছে নিবেদিতা থেকে। নিবেদিতাকে তিনি একবার বলছিলেন ভারত ভ্রমণের সময় যখন বিদেশ থেকে ফেরত এসেছেন, যে স্বামীজি ওরকম হাঁটতে একবার সিন্ধু নদীর তীরে গেছেন, যেটা এখন পাকিস্তানে। তখন তো অখণ্ড ভারত ছিল। সকাল, এরকম কোথাও কিছু নেই, শুধু নদী, তিনি হঠাৎ দেখেন কেমন একটা কুয়াশা, ঠাকুর যখন মা কালীর সাধনা করছিলেন, সাধনা করতে যখন উনি আর পেরে উঠছেন না, বলছেন গলায় ছুরি দেব, খড়গ যখন ধরলেন মা কালীর, সেই সময় হঠাৎ মা কালী দর্শন দিলেন। সেখানেও আছে কুয়াশা। এই কুয়াশাটা কিন্তু এই আমার শীতের কালের কুয়াশা না, এটা অন্য একটা চৈতন্যের ঢেউ, চৈতন্যের ঢেউ। আর তার মধ্যে ফুটে উঠল এক ঋষির আকৃতি, মুখ। যেমন শ্রীরামকৃষ্ণ দর্শন পেলেন মা কালীর, স্বামীজি দর্শন পেলেন এক ঋষির। ঋষি সন্ধ্যা মন্ত্র হয়, তিনি ছন্দে বলে যাচ্ছেন, আয়া হি বরদে দেবী ত্রয়ক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাম মাতঃ ব্রহ্ম যোনে নমোস্তুতে। এটা সন্ধ্যা গায়ত্রীতে ব্যবহার হয়। ঠাকুরকে মা কালী বলেছিলেন, তুই ভাবে থাক, ভাবমুখে থাক। এই ঋষি কোনো আদেশ দেননি, তিনি শুধু এই মন্ত্রটা বলে গেলেন। আর অজান্তায় স্বামীজি তার সঙ্গে সুর মিলিয়ে তিনি এটা পাঠ করতে শুরু করলেন। পরে স্বামীজি বলছেন নিবেদিতাকে, ওই ঋষির সুর আলাদা ছিল। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা পরে বেদাঙ্গ নিয়ে যখন আলোচনা করব সেখানে এই জিনিসটা আলোচনা হবে। সুর কেন আলাদা ছিল ওনার, এটা এমনি গল্প না, এটা বাস্তবিক ঘটনা, যে কিভাবে সুর পাল্টে গেছে। স্বামীজি তখন বলছিলেন, আমার দৃঢ় বিশ্বাস বাল্যকালে শঙ্করাচার্যেরও এরকম কোনো একটা অনুভূতি হয়েছিল, যার পর থেকে তার মন প্রাণ এই বেদের মধ্যেই ঢুকে গেল, দিয়ে তিনি খুব নামকরা কথা বলছেন। বেদ হলেন ভারতের জাতীয় সুর। শব্দ উনি ব্যবহার করেছিলেন ন্যাশনাল ক্যাডেন্স, ক্যাডেন্স হয় সুর। এই সুরে যারা গান আদি করেন তারা জানবেন যে কিভাবে সুরের একটা গঠন হয়, তারপরে সুর খেলা করেন। ভারতীয় জনমানসের প্রাণ হলো বেদ। আমাদের হিন্দু জাতি, ভারতবর্ষ, আমাদের
জাতীয় সুর, দেশের সুরই হলো বেদ। যেমন আমরা এগোবো, বেশ কিছু মন্ত্র আদি দেখব। দেখবেন কিভাবে আমরা জেনে অজান্তায় সেই সুরে আমরা বাঁধা। আমরা কোনোভাবে এটাকে অতিক্রম করতে পারি না। ন্যাশনাল ক্যাডেন্স। যদি কেউ জিজ্ঞেস করে, আজকে বেদ পড়ে কি হবে? বেদ এই জন্য পড়তে হবে কারণ এটা আপনার জীবন সুর। শুধু জাতীয় সুর না, আপনার জীবনের সুর এটা। আপনি হিন্দু হয়ে যখন যে কালে জন্মেছেন, আপনার জীবন সঙ্গীত এই সুরে বাঁধা।